সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের সফর সফল, নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে জানালেন ফখরুল। বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে নেই শঙ্কা। গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্যে আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেককে। চাঁদাবাজি উদ্দেশ্য, বলছে ভুক্তভোগীরা। অর্থ বছরের প্রথম 3 মাসে বৈদেশিক ঋণ বেড়েছে $7 বিলিয়ন বেশি। উদ্বেগজনক উল্লেখ করে সতর্ক হওয়ার পরামর্শ। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রশ্ন হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রশ্ন, সবগুলো হা না। আরটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয়ে একমত নয়, 2টি বিষয়ে একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না। সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। গত 21 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 2 সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফিরেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আফাজ ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছে। অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন, এবং সেই সফর শেষ করে বাংলাদেশ থেকে আজকে উনি এখানে আসবেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট গ্রহণ। আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে বিরক্তি প্রকাশ করে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টাউন ফার্মেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো যে আমার সাথে, অথচ ওই মোটরসাইকেলটা হলো বিটন্ডর চলে মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। 4 আগস্টে যে সময় বুলেট গুলিবিদ্ধ হই, এরপর আমি 8 দিনের মাথা আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার 23 সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালিয়ে গেছি। সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 35 বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনছে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানা, যা হওয়ার তো হচ্ছে আগে, এখন কারা করতেছে? এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে, কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা, যে 22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য। মেগা প্রকল্প নির্মাণে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন আছে বিদেশি ঋণের সদ্ব্যবহার নিয়ে। পতিত হাসিনা সরকার কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্প নির্মাণ করে বিদেশি ঋণে। এর অনেকগুলো ঋণেই অর্থনৈতিক যৌক্তিকতা, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ। তবে এতে বেড়েছে ঋণের বোঝা। অন্তর্বর্তী সরকারও বিদেশি ঋণ নির্ভরতা অব্যাহত রেখেছে। বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, রিজার্ভ বৃদ্ধি এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার হয় বিদেশি ঋণের। এসব কারণে দ্রুত গতিতে বাড়তে থাকে ঋণের পরিমাণ।
চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $112 বিলিয়ন উপরে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল প্রায় $105 বিলিয়ন। বিদেশি ঋণের 80% নিয়েছে সরকার। বৈদেশিক ঋণ বাড়ার যে হারটা সেটা উদ্বেগজনক লেভেলে চলে গেছে গত 10 বছরে। 16, 17, 18 সাল থেকে মাত্রাতিরিক্ত হারে ঋণ নির্ভর বৈদেশিক ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অতি উচ্চ মূল্যে স্বাভাবিক যে কস্ট এস্টিমেট তার সেটাকে ডিফাই করে অতি উচ্চ মূল্যে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বৈদেশিক ঋণটা এই পরিমাণ বাড়ছে। সুদের খরচ বাড়ছে, জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ কম মনে হলেও সেটাও ঋণ পরিশোধের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এবং ডলার সংকট যখন হয় তখন ওই চাপটা সহ্য করা আরও কঠিন হয়ে যায়। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পাইপলাইনে থাকা ঋণের বিষয়ে আলোচনা করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অপ্রয়োজনীয় ঋণ বাদ দেওয়ার পক্ষেও মত দেন তারা। সেকেন্ড বিষয়টা হলো প্রয়োজন এবং সদ্ব্যবহার। সেই জায়গায় রিনেগোশিয়েট করে সেই ঋণের যে শর্ত সেগুলোকে আমার মনে হয় আরও সহনশীল করা দরকার রিনেগোসিয়েশনের মাধ্যমে। প্লাস যেই অর্থটার প্রয়োজন নাই সেগুলো আমার মনে হয় ঋণের সেগুলো ফেরত দেওয়ার দরকার আছে। এখানে যদি আমি যাচাই বাছাই করে দেখি যে অনেক প্রকল্প আছে যেখান থেকে আমি রিটার্ন পাবো না, রিটার্ন বলতে আমি যেটা বৈদেশিক মুদ্রায় আমার রিটার্ন আসবে না, তাহলে সেই প্রকল্পগুলো তো বাতিল করে দেয় ভালো। এবং আমার মনে হয় এই দাতা সংস্থাগুলো, এই বিশ্বব্যাংক, এডিবি, এরাও এতে ইন্টারেস্টেড হবে, কারণ তাদের যারা ডোনার্স আছেন তারাও কিন্তু এখন এইদিকে উদ্বেগ প্রকাশ করেছেন যে পাইপলাইনে এত মোটা পাইপলাইন থাকার পরে আমরা কেন নতুন ঋণ দিচ্ছি। সরকারের বিদেশি ঋণ বাড়লেও কিছুটা কমেছে বেসরকারি খাতে। জুন শেষে মোট বিদেশি ঋণের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ $19.77 বিলিয়ন। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল $19.88 বিলিয়ন।